সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আজকে আপনাদের সঙ্গে আছি আমি রেজওয়ানুজ্জামান। আর নতুন বছরের নতুন শুরুর প্রত্যাশা আমাদের এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা ফুটবল আসলে নতুন বছরে কি প্রত্যাশা দেখাচ্ছে, আশা দেখাচ্ছে, কেমন ছিল পেছনের বিদায়ী বছরটা আমাদের জন্য, সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব তাবিত আওয়াল। স্বাগত জানাচ্ছি আপনাকে। তাবিত আওয়াল, প্রথমেই জানতে চাই যে নতুন বছর শুরু হলো আজকে, নতুন বছরে আপনার প্রত্যাশা কি ফুটবলীয় পার্সপেক্টিভ থেকেও এবং নিজের জীবনেও, দুটোই? থ্যাংক ইউ। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে স্টুডিওতে হোস্ট করার জন্য। অ্যান্ড দ্বিতীয় হলো আপনার মাধ্যমে আমি সকল দর্শকদেরকে হ্যাপি নিউ ইয়ার, নতুন খ্রিশ্চান এর শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সাথে সাথে 2026-এর যে আজকে থেকে যে বছর শুরু হতে যাচ্ছে, আমি মনে করি এটা খুবই একটি ইম্পর্টেন্ট মাইলফলক ইয়ার হবে আমাদের জন্য, ফুটবলের জন্য। কারণ এই ইয়ারে কিন্তু আমাদের উমেন্স টিম, নারী ফুটবল টিম কিন্তু প্রথমবারের মতো ফুটসলে সাফ খেলবে। এই ইয়ারে আমাদের নারী ফুটবল টিম কিন্তু উইমেন্স এশিয়া কাপে অংশগ্রহণ করবে। অ্যান্ড এই ইয়ারে যেটা আমরা সবাই ওয়েট করি পৃথিবীতে দেখার জন্য, বিশ্বকাপটা হবে। আর এই বিশ্বকাপটা কিন্তু অতীতের চেয়ে একটু ভিন্ন হবে, যেখানে 48টা দল খেলবে। একটা বড় বিশ্বকাপ, 3 দেশ ব্যাপী। আমি বিশ্বাস করি যে ফুটবলের জন্য 2026 একটা খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড খুবই একটু জগজমাট বছর হবে। বাংলাদেশে সেটা কেমন আমরা ইম্প্যাক্ট ফেলতে পারবো ফুটবলে? মেয়েদেরটা তো একটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলবে, যে এশিয়ান কাপে প্রথমবার আমরা খেলছি। ছেলেদেরটাও আমরা জানতে চাই। কিন্তু ওভারঅল এই বছরটায় 2026-এ আপনার কোনো লক্ষ্য আছে কিনা? আপনার 4 বছরের লক্ষ্য অনেকগুলোই ছিল, কিন্তু এই বছরের কোনো স্পেসিফিক চাওয়া আছে কিনা? 100%। প্রথমে তো হলো আমরা যেটা সবাই দেখতে চাই যে আমাদের ন্যাশনাল টিম আরও ভালো খেলুক। একটা মানে ভালো খেলার উপহার তো আমরা পেয়েছি, কিন্তু একটা উইনিং জায়গায় আমাদের যেতে হবে, যেটা আমাদের উইন আছে, ওইটাতেই আমরা শুরু করতে চাই। তো আমরা চাই উইনিং একটা স্পিরিটে চলে আসতে। আমরা চাই অফকোর্স ডোমেস্টিক লিগ সেটাকে আরেকটু মানে মান অনুযায়ী ইমপ্রুভ করতে। এই মুহূর্তে কিন্তু ডোমেস্টিক লিগ বাংলাদেশেরটার কিন্তু একটা খুবই বড় জায়গা তৈরি হয়ে গেছে। আপনি যদি দেখেন যে নেপালে লিগ হচ্ছে না, শ্রীলঙ্কা মালদ্বীপে কোনো লিগ হচ্ছে না। বড় লিগ যে লিগের দিকে আমরা তাকিয়ে থাকতাম, ISL, সেখানেও নানা ঝামেলা, সেই লিগটা কিন্তু বন্ধ হয়ে গেল। মোস্ট প্রবলি মানে শুরু হলেও ওভাবে শুরু আবার হতে পারবে না। তো এই রিজনে কিন্তু বাংলাদেশ, আমি মনে করি, ক্যান প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল যদি আমরা আমাদের ডোমেস্টিক লিগটাকে প্রপারলি একটু ইমপ্রুভ করে একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারি। আচ্ছা, মানে সেটাও আপনার এই বছরের গোল? আমাদের অ্যাম্বিশন এখন সেটাই। আচ্ছা, মানে আমি সেই জায়গায় যেতাম আস্তে আস্তে, কিন্তু আপনিই নিয়ে গেলেন আমাকে। সেটা যে প্রফেশনাল লিগটা বাংলাদেশে কন্টিনিউয়াস হচ্ছে, এইটা আমাদের এক ধরনের একটা সময় খুব আত্মতৃপ্তির জায়গা ছিল যে আমরা কখনো লিগ বন্ধ হয়নি। গত 10 বছর 12 বছরে আমাদের এই লিগ টানা চলছে। আপনি আসার পর প্রথম ফোকাসটা কি আসলে ন্যাশনাল টিম কেন্দ্রিক একটু বেশি দিয়েছেন কিনা, যে কারণে প্রথম 1.5 বছর কিংবা প্রথম 2টা সিজনে আপনি আসলে লিগ নিয়ে খুব একটা ভাবেননি? ইয়েস, সব কিছুর ভিতরে প্রায়োরিটি সেট করতে হয়, আর আমাদের রিসোর্স কনস্ট্রেইন ছিল। তো আমরা প্রথমে দেখলাম যে সিন্স AFC কোয়ালিফায়ার্স ছিল আমাদের সামনে, তো আমরা চেষ্টা করছিলাম সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে। যত কিছু বলেন, দিনের শেষে ন্যাশনাল টিম প্লেয়ার আইকনরাই কিন্তু দর্শকরা আবার মাঠে ফেরত আনে। তো অ্যাট দ্য সেম টাইম ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম রেনোভেশন কাজ শেষ হয়ে গেছিলো, কোয়ালিফায়ার শুরু হয়ে গেছিলো। তো আমরা বাংলাদেশের পক্ষে হামজা চৌধুরীকে, সুমিত সোম, ওদেরকে দেখতে পেরেছি। তো অফকোর্স একটা মানে ভিশন ছিল যে ন্যাশনাল টিম দুটো, উইমেন্স এবং মেনের উপরে ফোকাসটা বেশি রাখা। আর ঘরোয়া লিগের ব্যাপারে একটা আমাদের ত্রুটি ছিল আগে, সেটা ছিল আমাদের এনাফ ভেন্যুস ছিল না। সো একটা বছর লেগেছিল ভেন্যুগুলোকে কাইন্ড অফ মানে সিলেক্ট করতে, কনফার্ম করতে, মেনটেনেন্স আপ করতে। তো আদারওয়াইজ যতই আমরা ঘরোয়া লিগের পিছনে সময় দিই বা টাইম দিই, ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, ক্লাবদের আর্থিক অবস্থা খুবই নাজুক ছিল। এই মুহূর্তে অনেক প্লেয়াররা কিন্তু বকেয়া বেতন পাচ্ছে না। তো সেই জায়গাগুলো কিন্তু একটু সময় লেগেছিল অ্যাড্রেস করার জন্য। কিন্তু সেই জায়গাটাকে আসলে কেটে যাবে আপনি মনে করেন? আপনি ভেন্যুর কথা বললেন, আমরা কয়েকটা ভেন্যু স্পেসিফিক বলি। আমি মুন্সিগঞ্জের ভেন্যুটা এখনও আনপ্লেয়েবল, মানে উঁচু নিচু সেটা বলছে। কুমিল্লা ভেন্যু আপনি ন্যাশনাল নানা কারণে লিগ করা যাচ্ছে না, কিংবা ঢাকার বাইরে অন্য ভেন্যুগুলোও যে খুব মানসম্পন্ন এমন নয়। ভেন্যু হয়তো আপনি 6টা বাড়িয়েছেন, 5টা দিয়েছেন 10টা টিমের জন্য, কিন্তু মানসম্পন্ন ভেন্যু কি আসলে করা গিয়েছে? না, একদমই না। তাই তো আমি বলেছিলাম যে আমাদের প্রায়োরিটি লিস্টে আনফর্চুনেটলি ঘরোয়া লিগটা ছিল না। এই বছরে ঘরোয়া লিগটা সেকেন্ড রাউন্ড থেকেই আমরা প্রায়োরিটিতে আনছি।
যেই ভেন্যুগুলো আপনি বলেছেন এই মাত্র, তাদের সাথে আমরা আরও 8টা ভেন্যু অ্যাড করার চেষ্টা করব, যেন প্রত্যেকটা ভেন্যুতে খালি মাঠ না, মাঠের সাথে যে এডিশনাল যে জায়গাগুলো দরকার, গ্যালারি, যেন দর্শকরা এসে এনজয় করে খেলা দেখতে, চেঞ্জিং রুমস, যেন প্লেয়াররা এসে বিশেষ করে যারা একটা প্রফেশনাল এনভায়রনমেন্টে তারা এসেছে, অ্যান্ড মিডিয়া বক্সেস। খালি মিডিয়া বক্স করলে তো হবে না, মিডিয়াদের জন্য অনেক ইকুইপমেন্ট, Facilities লজিস্টিক্যাল ফ্যাসিলিটি, সাপোর্ট লাগে। আপনি জানেন যে অতীতে আমাদের ব্রডকাস্টিং নিয়ে অনেক সমস্যা হয়েছে, কোয়ালিটি এবং ডিসপ্লে। তো ব্রডকাস্টারদের জন্য যৌতুক পরিমাণ জায়গা, লজিস্টিক্স সেগুলো লাগছেন। তো ভেন্যু খালি কিন্তু মাঠ ব্যাপারে আমরা সীমিত থাকতে চাচ্ছি না, আমরা ভেন্যু দেখাতে চাচ্ছি যে আসলে সেখানে ইন্টারন্যাশনাল না হোক, বাট ইন্টারন্যাশনাল সিন্স প্লেয়াররা সেখানে খেলবে, মানে আমাদের জাতীয় দলের প্লেয়াররা কারা, ইন্টারন্যাশনাল প্লেয়ারই তো, জি। তারা যেন ওই লেভেলে খেলতে পারে পুরো বাংলাদেশ ব্যাপী। লিগকে ফোকাস আপনি একটু পরে দিয়েছেন, কিন্তু একটা ডাইলেমা বলি কিংবা একটা মানে বিভেদ বলি, সেই জায়গাটা কি আছে কিনা? আপনি বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি প্লেয়ারদেরকে আনার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশি প্লেয়ারদেরকে গ্রো করার ক্ষেত্রে কি আপনি একটু কম ভেবেছেন? না, অ্যাবসলিউটলি না। প্রথমে তো আমরা মানে আমরা বলি না যে কেউ বিদেশ বা দেশের প্লেয়ার, সবাই বাংলাদেশি। বংশোদ্ভূত হতে পারে, কিন্তু মানে যেসব প্লেয়ার বর্তমানে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলছেন সবারই কিন্তু বাংলাদেশের হেরিটেজ রুটস আছে, দেখতে অনেকটা বাংলাদেশি এভাবে যদি হিসাব করতে চান, অ্যান্ড বাংলা কথা তারা বলে। এমন না যে আমরা অন্য দেশের একদম মানে নন বাংলাদেশি অ্যাসপেক্ট থেকে আমরা নাগরিকত্ব দিয়ে দিই, যেটা অন্য অন্য টিমরা কিন্তু করেছে। আবার বাংলাদেশি যে প্লেয়াররা, তাদেরকে বাংলাদেশের লিগে যারা খেলতে পারতো, আমরা কিন্তু অনেক সময় ফেল করেছি তাদেরকে মানে রাইট ট্যালেন্টটাকে স্কাউট করার জন্য। কারণ আজকে আপনি দেখেন কাতার ন্যাশনাল টিমে একজন প্লেয়ার আছে নাবিল ইরফান নামে, সে কিন্তু বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়াতে একটু বড় হয়েছিল, এখন সে কাতার ন্যাশনাল টিমে খেলতেছে। এমন না যে আমাদের কাছে অল বাংলাদেশে অ্যাভেলেবল আছে, যেখানে ট্যালেন্ট আছে অন্য রাষ্ট্র কিন্তু তাদেরকে নেওয়ার জন্য বসে আছে। আর অনেক সময় কথাটা ওটা টেকনিক্যাল কথা আমি বলি যে আমরা কি ডিপেন্ডেন্ট কিনা, যেসব বাংলাদেশি প্লেয়াররা ফরেন লিগে খেলে। নিশ্চয়ই হামজা চৌধুরী উচ্চমানের প্লেয়ার, আমরা তার উপর ডিপেন্ডেন্ট হতে চাই, এটা স্বাভাবিক, প্রত্যেক টিমের একটা অ্যাঙ্কার প্লেয়ার বা স্টার প্লেয়ার থাকে। সো হামজা চৌধুরী টেকনিক্যালি কিন্তু নেপাল ম্যাচে প্লেইড অ্যাজ হামজা চৌধুরী, অ্যান্ড পুরো টিম তার পিছনে ছিল। ইন্ডিয়া ম্যাচে লক্ষ্য করে দেখেন, আমাদের বিল্ড আপ এবং ফিনিশিং অ্যান্ড গোল যেটা করেছে ইন্ডিয়ার বিরুদ্ধে, সেটা কিন্তু দুইটা প্লেয়ারই কিন্তু বাংলাদেশ লিগে খেলে, বাংলা ফুটবল লিগে খেলে। সো এখানে কিন্তু কোনো ডিফারেন্স নাই। আমি বলবো টেকনিক্যালি আমরা দল হিসাবে খেলি, এক একটা সময় এক একটা প্লেয়ারকে কিন্তু দায়িত্ব বেশি নিতে হয় বা দায়িত্ব কম নিতে হয়। আচ্ছা, হামজা চৌধুরী আসাতে আপনার কাজটা কি সহজ হয়ে গেছে? আপনার জন্য ফুটবলকে ব্র্যান্ড হিসেবে প্রমোট করতে যে পরিমাণ প্ল্যানিং নিয়ে আপনি ভেবেছিলেন, হামজা আসাতে সেটা ইজিয়ার হয়ে গিয়েছে কিনা আপনার জন্য? হামজা আসাতে অনেক কিছু ইজিয়ে হয়েছে, বাট আমি মনে করি যে হামজা আসাতে বেসিক্যালি মানে কি বলবো, অন্যদেরকে বোঝানোটা ইজিয়ার হয়েছে যে কেন একটা ভালো মাঠ দরকার, কেন একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লাইটিং, ড্রেসিং রুম, সেগুলো দরকার। আগে অনেকে মনে করতো যে প্লেয়াররা, বাংলাদেশের প্লেয়ার কত বা খেলবে, কোথাও বা যাবে, বা যখনই আমরা হামজা চৌধুরী, সৌমিত সোম তার মতো প্লেয়ারদেরকে আনি, আর এখন তাদেরকে আমরা টিভিতে দেখি, লেস্টার সিটিতে খেলুক, ক্যালগারিতে খেলুক, আর তখন মনে হয় মানে সরকারি যে সংস্থাগুলি আছে, স্পন্সররা যারা আছেন, তারাও বুঝেন যে না, বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমরা অনেক কাজ করতে হবে, আদারওয়াইজ প্রত্যাশা জায়গা কিন্তু যেতে পারবো না, যতই আমরা চেষ্টা করি। মানে ইনফ্রাস্ট্রাকচারটা রিলেটেড পারফরমেন্সের সাথে 100%। আচ্ছা, এমনিতে আপনার বিএফএফ এর দিকে একটু আসি, যে বিএফএফ এর 1 বছর আপনি কতটা এনজয় করেছেন, নাকি আসলে হেক্টিক ছিল? যে কোনো স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেটা আপনি পূরণ হয়েছে কতটুকু? 4 ভাগে যদি ভাগ করি আপনার 4 বছরের মেয়াদটাকে। ডেফিনেটলি অনেক ফ্রাস্ট্রেশনে ভুগেছি, বাট যখন রেজাল্ট পাচ্ছিলাম একটা করে, আমি সেটা তো অফকোর্স এনজয় করেছি, কিন্তু ফ্রাস্ট্রেশনটা এখনও আছে যে রেজাল্টগুলি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় এসেছে বারে বারে, নট টেকনিক্যাল সাইডে। টেকনিক্যাল সাইডে কিন্তু বাংলাদেশের আমরা অনেক মানে কথাও কম বলি এই ব্যাপারে, বিশ্লেষণ কম করি, এবং মানে আমরা অ্যাটেনশনটা আমরা কম দিয়েছি গ্রাউন্ড আপ। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে কি আমরা ফিফা নিষেধাজ্ঞা থেকে, আর্থিক নিষেধাজ্ঞা থেকে আমরা বের হয়ে এসেছি, এটা একটা আমি মনে করি একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট ছিল, কারণ ফিফা ওয়ার্ল্ডে বাংলাদেশ এখন একটা খুবই মানে পজিটিভ মেম্বার অ্যাসোসিয়েশন। আমরা আগে অন্য দেশের কাছে হাত পাততাম
যে তাদের ট্রেনিং গ্রাউন্ড দেওয়া হোক, তাদের কাছে আমরা যাই। ইনফ্যাক্ট আমরা 2025 শুরু করেছিলাম সৌদি আরবিয়াতে ট্রেনিং ক্যাম্প করে, কিন্তু এক বছরের মাথায় কিন্তু কি দেখেছিলাম যে আফগানিস্তানের মতো টিম বাংলাদেশে আসতে রাজি হয়েছিল টু প্লে অ্যাজ আ নিউট্রাল ভেন্যু তাদের জন্য। সো বাংলাদেশ যে এখন মানে অ্যাস্কিং জায়গা থেকে গিভিং ফেডারেশন হয়ে যাচ্ছে, সেটা তো আমাদেরকে অফকোর্স হ্যাপি করে। বাট অ্যাজ আই স্যার আপনার কাছে যে টেকনিক্যাল সাইডে আমরা কিন্তু এখনও উইক। আমরা অনেক ম্যাচে শেষ মুহূর্তে এখনও গোল খাচ্ছি। আমাদের প্লেয়ারদের ইনজুরি বা ফাটিগের রেট অল ক্রস দ্য বোর্ড, ইউথ টিম, মেন্স টিম, উমেন্স টিম, ফাটিগ ইঞ্জুরির রেট একটু বেশি হাই। আপনি যদি দেখেন যে অত ম্যাচ কিন্তু আমরা খেলি না, কিন্তু সিকোয়েন্সে 2 বা 4টা ম্যাচ পড়ে গেলেই কিন্তু মানে আমরা প্লেয়ারদেরকে মানে ওই ইনজুরি জায়গাতে আমরা হারিয়ে ফেলতেছি। ওকে, সো এই টেকনিক্যাল অ্যাসপেক্টগুলোতে আমরা কিন্তু অনেক আরও বেশি কাজ করতে হবে। এটা কি ফ্রাস্ট্রেশনের জায়গা বেশি আপনার, নাকি আর অ্যাডমিনিস্ট্রেটিভে আপনি আরও জায়গায় সামনে এগোতে পারেননি, সেটাও আছে ফ্রাস্ট্রেশনের জায়গায়? না, ওই জায়গা তো আছে, বাট অ্যাজ আ ফুটবল গার্জিয়ান, অ্যাজ আ এক্স প্লেয়ার অ্যান্ড অ্যাজ আ ফ্যানদেরকে ডেলিভারি দেওয়ার কথা, সেটা তো খেলা উপহার দিব, মাঠের খেলা। তো অফকোর্স আমি ফ্রাস্ট্রেটেড যে আমি ফ্যানদেরকে ওই জায়গাতে এখন ডেলিভারি দিতে পারছি না। আমি আমাদের দেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা টেকনিক্যালি সাউন্ড, কারণ ইন্টারন্যাশনালি মানুষ কি দেখে, তারা তো দেখবে না আপনি ফাইন্যান্সিয়াল জায়গা থেকে বেরিয়ে আসছেন বা প্রেসিডেন্টকে, ওনারা দেখবে কি মানের খেলা, রেজাল্টটা কি বাংলাদেশ খেলে, বাংলাদেশের র্যাঙ্কিং কি। মানে লো র্যাঙ্কিং থাকাতে আমরা কিন্তু বেস্ট টিমের সাথে আনফর্চুনেটলি খেলতেও পারছি না। আপনি আমাদের উইমেন্স টিমে দেখেন, উইমেন্স টিমের র্যাঙ্কিং ভালো হওয়াতে ইউরোপিয়ান দল এসে এখন আমাদের বাংলাদেশে খেলে যাচ্ছে, আজারবাইজান টু বি মেনশন। বাট বাংলাদেশের সাথে আমি নিজে প্রমিস করেছি ইউরোপের সাথে আমরা খেলবো, অ্যান্ড আই ফেলড। আমার এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, বিকজ অন্য টিম খেলতে চায় না। তো আমরা আবার ব্যাক টু সাউথ এশিয়ান টিমস বা পাশাপাশি দেশের র্যাঙ্কড টিমস। সো নিশ্চয়ই আমি ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড আমি এডমিট করি সেটা, এটা তো মানে লুকানোর কিছু নাই। আর কোনো কিছু আপনার মনে হয় যে এই যা করতে পারতেন, আপনার সীমাবদ্ধতা, ব্যর্থতা কিংবা অভাব আপনি দেখতে পান কিনা এই মেয়াদটুকুতে? আপনি অনেক কিছু আছে, অ্যাজ এ স্যার আমি তো টিমের রেজাল্ট নিয়ে অনেক বেটার করতে পারতাম আমরা, বিশেষ করে ইউথ টিমে কোয়ালিফাই করা উচিত ছিল এশিয়ান কাপ, এশিয়ান কাপে 23 বলেন বা আমাদের 17 বলেন, কাছাকাছি এসেও খুব পারলাম না। তো সেই জায়গাগুলো ডেফিনেটলি একটা আফসোসের জায়গা তো থাকে। বাট আমি মনে করি সত্যি কথা বলতে গেলে আমি মানে আই এম নট ট্রাইং টু ডিফ্লেক্ট কনভারসেশন থেকে, বাট যে রিসোর্সটা দিয়ে আমরা শুরু করেছি, আমি মনে করি যে রিসোর্সের আউটপুটটা এক বছরে কিন্তু অনেক রিওয়ার্ডিং। মানে যতটুকু সীমিত রিসোর্স দিয়ে আমরা শুরু করেছি, ফাইন্যান্সিয়াল, টেকনিক্যাল এবং ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচারও ইনক্লুডিং হিউম্যান রিসোর্সেস, সেখান থেকে যে আমরা একটা বছর পরে যতটা অর্জন করতে পেরেছি, আমি মনে করি এটা ডেফিনেটলি একটা মানে একটা স্ট্যান্ডার্ডে আমরা এসেছি এখন। তার পুরো কৃতিত্বটা কি একক আপনার? না, কৃতিত্ব তো আমাদের দর্শকদের কৃতিত্ব, তারপরে যে আমাদের যারা স্টেক হোল্ডার্স, বিশেষ করে প্লেয়ার, টেকনিক্যাল স্টাফ, গ্রাউন্ডসম্যান, যাতে ব্যাপারে আমরা সবসময় কথা কম বলি, কিউরেটর, মানে যারা একটা এলোমেলো মাঠকে কোনোভাবে ঠিকঠাক করে রোলার টোলার দিয়ে ঘাস টাস লাগায় কিন্তু খেলা উপযুক্ত করেছে। কৃতজ্ঞতা কিছু যায় আমাদের বর্তমান সরকারি সংস্থা, তারা ঢাকা স্টেডিয়াম বা অন্য স্টেডিয়ামগুলোকে চেষ্টা করেছে দেওয়ার জন্য। অ্যান্ড আলটিমেটলি আমাদের যে নতুন কমিটি হয়তো সবাই একসাথে কাজ করতে আমরা পারি নাই পজিটিভলি, বাট অ্যাটলিস্ট কেউ নেগেটিভ কোনো ভূমিকা রাখে নাই। তো অনেক সময় এটাও একটা কিন্তু মেন্টালি স্যাটিসফাইং জায়গা, যে হেল্প না করো কিন্তু মানে বাধা দিয়ে দাও। আপনি আপনার কমিটির কথা বলছেন, আমি সে জায়গায় আসছিলাম যে আপনার কমিটি একটা টিম হয়ে কাজ করতে পারেনি, এটা একটা ওপেন সিক্রেট আমাদের সবার কাছে। মানে কেন, এবং তাদের বিরুদ্ধে আপনি কেন কোনো মানে ইনিশিয়েটিভ নেননি কিংবা কোনো ভয়েস রেইজ করেননি? আপনি এক বছর পরে আগে বলেছিলেন যে স্ট্যান্ডিং কমিটিগুলো এক বছর পর পর আপনি রিশাফল করবেন কিংবা রিভিউ করবেন, সেটা আসলে কেন? এটা একটা ওপেন সিক্রেট আমরা বলছিলাম। এবং নির্বাচনের আগে আমি যদি ভুল না করে থাকি, আপনি বলছিলেন যে আপনি কোনো প্যানেল দিতে চান না, কোনো ইশতেহার দিতে চান না, আপনারা সবাই ফুটবলের জন্য কাজ করবেন যার যার জায়গা থেকে। সেটা কি ভুল ছিল নাকি ঠিক হয়েছে, এখন কি মনে হচ্ছে? না, আমি মনে করি এখনও সেটাতেই ঠিক আছে। কারণ আপনি যে বললেন এটা ওপেন সিক্রেট, এখানে কোনো সিক্রেট না, এটা ওপেন ইনফরমেশন যে আমাদের বর্তমান 21 জনের সদস্যরা আমরা ফর সাম রিজন মানে এক টিম হিসাবে বা প্যারালেলি আমরা কোনো একটা সময় কাজ করতে এখনও পারছি না।
অ্যাজ আ প্রেসিডেন্ট এই দায়িত্বটা আমি নিজের কাঁধে নিচ্ছি, যে আমার লিডারশিপ আমি আরও একটু ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি। বাট অ্যাট দ্য সেম টাইম আমার সীমাবদ্ধতা হলো যে প্রত্যেকটা মেম্বার কিন্তু নিজে ভোটের মাধ্যমে মানে এই কমিটিতে এসেছে। তো ওনাদের বিরুদ্ধে একটা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া বা জবাবদিহিতা আনার কিন্তু লিমিটেশন সেখানে থাকে, কারণ ওনারাও কিন্তু নির্বাচিত প্রতিনিধি। তাদের অ্যাকাউন্টেবিলিটি লাইজ উইথ যারা তাদেরকে ভোট দিয়েছে, মানে যে ক্লাবরা, ডিএফএরা, অন্য সংস্থারা। তো আমি আশা করি এই অ্যাকাউন্টেবিলিটিটা আমি ওপেন করব, কার কী পারফরমেন্স, অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটিটা ওনাদের কনস্টিটিউশন থেকে নিয়ে আসতে হবে। আরেকটা লিমিটেশন ছিল আমাদের, যে আমি মনে করি যে সবার ভিশন তো সেম না, আর সবার ভিশনের সাথে ক্যাপাসিটি সেম না। তো যার ক্যাপাসিটি নাই তার থেকে ওর ক্যাপাসিটি বেশি আশা করাটাও কিন্তু আবার ঠিক হবে না। তো সেই গ্যাপটা আমাদের কমিউনিটিতে রয়েছে। তা আমরা চেষ্টা করি যার যেই লেভেল অফ ক্যাপাসিটি বা যার যে লেভেল অফ ইন্টারেস্ট, সেই অ্যাটলিস্ট সেই লেভেল পর্যন্ত তারা যেন অবদান রাখে, বাকিটা আমরা অন্যভাবে পুষিয়ে নিব। আর ইশতেহার দেওয়ার যে জায়গাটা ছিল, যে হচ্ছে কি ইশতেহার যখন আমরা দিতাম তখন কিন্তু অনেক অতীতের সাথে আমরা জড়িত থাকতাম। বাট আপনি দেখেন 2025-এ এই কমিটির দ্বারায় ফুটবলটা চালু হয়ে গেছে, যেটা অতীতে কখনো হয় নাই। ফুটসল চালু হয়ে গেছে, অতীতে কখনো হয়। অনেক কমিটি ছিল কিন্তু যেসব কমিটি এক্সিস্ট করেছিল, কিন্তু কোনোদিন কোনো কাজ বা কাজের কোনো চেষ্টাও করা হয় নাই। আমরা হোস্ট করতেছি টুর্নামেন্ট, হোস্ট করতেছি ফ্রেন্ডলি এবং ফিফা টিয়ার 1 ম্যাচেস, অতীতে এরকম করে আমরা দেখি নাই। ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স বা এশিয়ান কোয়ালিফায়ার্সের সময় বাধ্যতামূলক যে খেলাগুলো আসতো সেগুলো আসতো। তো ইশতেহারের বাইরে এসে আমরা যখন অনেক ইনোভেটিভ অ্যান্ড ফ্রিভাবে কাজ করতে গিয়েছি, অনেক নতুনত্ব চলে এসেছে। আমরা আন্ডার 15 একটা টুর্নামেন্ট করেছি, যেটা দেশব্যাপী চলেছে। আন্ডার 17টা শুরু হয়ে গেছে, ছেলেদের ক্ষেত্রে আমি বলতেছি। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যেটা অনেক দাবি ছিল, সবসময় দাবি ছিল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। আমরা একদম ডিস্ট্রিক্টে হোম অ্যান্ড অ্যাওয়ে দিতে হয়েছে, দ্বিতীয় রাউন্ড পর্যন্ত, মানে 2 রাউন্ডস পর্যন্ত আমরা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়ে করেছি, সেটাও কিন্তু অনেকের বিভাগের বাইরে যায়। সো এইসব জায়গায় আমি মনে করি যে যদি আমরা ইশতেহারে লিমিটেড থাকতাম, তাহলে অনেকেই ইনোভেটিভ কাজ করার জন্য কেউ উৎসাহ পেত না, অথবা উদ্যোগ নিত না। ও মনে করতো ইশতেহার দিয়েছি, সেটাতে সীমাবদ্ধ থাকি। তা আমরা দেখতে চাই যে ফুটবলটা চেঞ্জ হয়ে গেছে, ফুটবলের সাথে সাথে ইভলভ করতে হবে আমাদের কমিটির। আশা করি নেক্সট ইয়ারে যারা যারা এতদিন অবদান রাখেন নাই তারা রাখতে আসবেন, আর না রাখতে চান ইটস ওকে, মানে খেলা তো চলবে, আর খেলা আমরা এগিয়ে নিব। আপনার বিরুদ্ধে কি এরকম অভিযোগ আছে কিনা, আপনি কি একজন ব্যক্তি কেন্দ্রিক কিংবা 1-2 জনের উপর নির্ভরশীল কিনা? আপনার 4 জন ভাইস প্রেসিডেন্ট আমি যদি বলি, সবাইকে আপনি কি সমানভাবে আসলে অ্যাক্টিভ করতে পেরেছেন কিনা? সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সহ আসলে যে 5 জন আছেন সবার কথাই আমি বলছি, মানে 1-2 জনের উপর কি আপনি বেশি নির্ভরশীল? না, মানে এতগুলা কাজ যে আমরা করছি, এতগুলা মানে হাতে আমরা উদ্যোগ নিয়েছি, সেটা কিন্তু পসিবল হতো না যদি টিম ওয়ার্কটা না থাকতো। আই এম নট সেইং 21 জনের টিম ওয়ার্ক হচ্ছে, বাট ডেফিনেটলি আমাদের মানে অধিক অংশরাই কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করছে, অনেক সময় দায়িত্বের চেয়ে বেশি অবদান রাখছে। বাট দ্যাট ডাজন্ট মিন যে সবাই সব কাজ করবে। আমরা অনেক জায়গায় ভাগ করে দিয়েছি, তো এক এক সময় এক একজনের দায়িত্ব বাড়ে, দায়িত্ব কমে। তো সেই জায়গাতে আমি বিশ্বাস করি যে খালি আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট না, আমাদের কিছু কিছু ইসি মেম্বারও আছে, প্লাস আমাদের কিছু স্ট্যান্ডিং কমিটি মেম্বাররা আছে যারা ইসির বাইরে, ওইখানেও কিন্তু আমরা অনেক অনেক অবদান পাচ্ছি। আপনি যদি মানে আমার জানার ইচ্ছা যে সবাই কি তাহলে দায়িত্ব ঠিকভাবেই পালন করছে? সবগুলো স্ট্যান্ডিং কমিটি আপনি যেহেতু রিভিউ করে দেননি, এখনো চেঞ্জ করেননি, তার মানে সবাই আপনি হ্যাপি আপনি সবার কাজে? নো, অ্যাবসলিউটলি নট। অনেক স্ট্যান্ডিং কমিটির ব্যাপারে আমরা আনহ্যাপি। অনেক স্ট্যান্ডিং কমিটির মানে ওয়ে অফ ওয়ার্কিং এতে আমরা স্যাটিসফাইড না। তো আমরা গত ডিসেম্বরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্ট্যান্ডিং কমিটিগুলো 1 বছরের জন্য আমরা মেয়াদ দিচ্ছি। তো মানে 1 বছর শেষ হতে আরও 2-3 বাকি আছে। তা আমরা মোস্ট প্রবলি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমেই আমরা রিভিউ করে কিছু স্ট্যান্ডিং কমিটি বদলাবো, অথবা স্ট্যান্ডিং কমিটির কিছু মেম্বারশিপ আমরা বদলিয়ে দিব, চেঞ্জ করবেন। তার মানে আপনি মানে রিভিউ করে আবার নতুন একটা দায়িত্ব দিতে চান
100%। সেই জায়গাটায়, না হলে তো আবারও সুযোগ থাকবে। এই 1 বছর কিংবা 1.5 বছরের মেয়াদে, 14-15 মাসের মেয়াদে মেয়েদের ফুটবল যখন আপনাকে খুব সাফল্য দিয়েছে কিংবা বাংলাদেশকে একটা গর্বের জায়গায় নিয়ে গেছে, ঠিক একইভাবে আপনাকে একটু বিপদেও ফেলেছে কিনা? মেয়েদের ফুটবল সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আপনারা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর আপনারা ডিক্লেয়ার করলেন একটা প্রাইজ মানি, সেটা এখনও দিতে পারেননি। মেয়েদের ফুটবলাররা বিদ্রোহীও করলো, তাদের সেই বিদ্রোহ সমাধান করতে যে আপনাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে, এমনকি এখনও মানে এখানে বসার পরেও আপনাকে কথা বলতে হচ্ছে বাংলাদেশের এক্স ক্যাপ্টেন সাবিনা খাতুন, তাকে নিয়ে, যে তাকে কেন ন্যাশনাল টিমে না ফুটসালে খেলা হচ্ছে, এগুলো কি আপনাকে একটু বিব্রত করে কিনা? না, অ্যাবসলিউটলি নট। আমি যে চেয়ারে বসছি, যে দায়িত্বটা আমি নিয়েছি, আমি কিন্তু বারে বলেছি যে আমি দেশের ফুটবলের গার্জিয়ান। তো এক পক্ষ বা আরেক পক্ষ আমি নিতে পারি না, আর নেওয়া আমার উচিত না। কাউকে বঞ্চিত করতে পারি না, কাউকে অতি রিওয়ার্ডও করতে পারি না। আমার পুরো ইকোসিস্টেমটাকে নিয়েই সমান তালে আমার চলতে হবে। তার ভিতরে অনেক কথা উঠে যেটা হয়তো মানে আমি মেনে নিই, অনেক কথা উঠে যেটা আমার বলা উচিত হয় না বা আমি পারি না। তো সেই জায়গা থেকে আমি কমেন্টসও করি না। বাট অনেস্টলি আমাদের যে প্লেয়াররা মানে আমার কাছে খুব খারাপ লাগে যখন ওপেনলি ওনাদেরকে বিদ্রোহী প্লেয়ার বলা হয় বা ওনাদেরকে রেবেল প্লেয়ার বলা। আর ওরা কোনো বিদ্রোহ করে নাই, ওনারা কোনো রেবেল করে নাই। ওনাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে একটা পজিশন ছিল, ওনারা হয়তো একটা অ্যাকশন নিয়েছে বা একটা দাবি দাবার অ্যাকশন নিয়েছে, যেটা আলটিমেটলি হয়তো বাফুফের মানে মেইন ফিলোসফির সাথে ম্যাচ করে না। বাট দ্যাট ডাজ নট মিন যে কেউ খেলার বাইরে, কেউ প্লেয়ার আর না, বা কেউ বিদ্রোহ করেছে। কেউ তো আর বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা দিয়ে আরেকটা ফেডারেশন তৈরি করতেছে না। উই আর অল ইন দ্য সেম সিস্টেম। এই সিস্টেম আমাদের অতীতে কোনো গ্রিভেন্স সিস্টেম ছিল না। একজন যে তার গ্রিভেন্সটা দিবে, অ্যাপিল করবে, কারো কথা কেউ শুনবে, কোনো সিস্টেমই আমাদের ছিল না। যেই কারণে আমরা কমিটি নবনির্বাচিত হওয়ার পর থেকে এরকম অনেক মানে অতির প্যাশনটা বার্স্ট করেছে আমি মনে করি। বাট আই থিঙ্ক আমরা এটাকে নাইসলি হ্যান্ডেল করেছি। তারপরে আমরা যখন ব্যক্তিগত প্লেয়ার নিয়ে কথা বলি, দেখেন একটা টিমে কিন্তু 11 জন খেলতে পারে, একটা স্কোয়াডে 23 জন আসতে পারে। তো আমরা যদি একটা প্লেয়ারকে ইনক্লুড করতে চাই, তাহলে ওইটাও বলতে হবে যাতে কোন প্লেয়ারকে আমরা এক্সক্লুড করব। তো সব কিছু খালি প্রেসিডেন্টের উপরে প্রশ্ন আসবে যে ওনারা রাখেন না কেন। তো রাখলে বাদ দিব কাকে, সে কথাটাও বলি। আবার অনেক সময় বলে এরে বাদ দেন না কেন, তো ঠিক আছে ওরে বাদ দিলে রাখবো কাকে। তো ডিসকাশন নিডস টু বি মোর হোলিস্টিক। অ্যান্ড আই অ্যাজ আ প্রেসিডেন্ট, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ব্যাপারে কথা বলা আমার ঠিক হবে না, বিকজ সবাই অভিভাবক আমি। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমরা গত 1 বছরে ইয়াস কিছু অভিযোগ এসেছে, যেগুলো তদন্ত করে 2-1টা অভিযোগ মানে সত্য প্রমাণিত হয়েছে। বাট ওভারঅল কিন্তু প্রত্যেকটা টিমে কিন্তু পারফরমেন্স বেসড অ্যান্ড ওপেন বেস সিস্টেম আমরা গিয়েছি। আমরা যেই দলকে গঠন করি, আমরা উল্লেখ করি আমরা কোচ যেতে চাই, ওই টিমের জন্য, ওই সময়ের জন্য বেস্ট প্লেয়ারদেরকে আমরা ইনক্লুড করেছি। বেস্ট প্লেয়ার কিন্তু সবসময় কিন্তু ডাজন্ট হ্যাভ টু বি বেস্ট প্লেয়ার অন দ্য ফিল্ড। বেস্ট প্লেয়ার ফিজিক্যালি ফিট হতে হবে, বেস্ট প্লেয়ার মেন্টালি ফিট হতে হবে, বেস্ট প্লেয়ার ওই টিমের জন্য কোহিসিভনেসে থাকতে হবে, ওই প্লেয়ার ওই সময় টাইমে ফ্রি থাকতে হবে। তো অনেক বিবেচনা করে কিন্তু আমরা টিমগুলোকে গঠন করি। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেকটা প্লেয়ার আমাদের জন্য কিন্তু অলওয়েজ রেডি টু সার্ভ। তো এখন কেউ খেলবে উমেন্স লিগে, কেউ খেলবে ন্যাশনাল উমেন্স টিমে, কেউ খেলবে ন্যাশনাল ফুটসল টিমে। সব টিমে কিন্তু বাংলাদেশি প্লেয়ার খেলতেছে, সব টিমে কিন্তু বাফুফের কন্ট্রাক্টেড প্লেয়ার খেলতেছে, অ্যান্ড প্রতিটা টিমে কিন্তু বাংলাদেশের পতাকা নিয়ে খেলতেছে। সো আমি মনে করি না যে রাস্তা বন্ধ হয়ে গেছে কারোর জন্য, দরজা বন্ধ হয়ে গেছে কারোর জন্য। ইটস অ্যান ওপেন ডোর। ওকে, আরেকটা জিনিস যেটা বলেননি আপনি এখনও, যে মেয়েদের প্রাইজ মানি ডিক্লেয়ার করেছিলেন যে ফেডারেশনের সবাই মিলে আপনারা কন্ট্রিবিউট করে দেবেন, সেটা কি এখন মনে হচ্ছে যে সেইটাই আসলে ভুল ছিল? ইয়েস, আমি ওপেনে বলতে পারি যে আমরা ডিক্লারেশনটা একদমই ভুল ছিল না। ডিক্লারেশনটা আমি মনে করি যৌক্তিক ডিক্লারেশন ছিল, সময় মতো ডিক্লারেশন ছিল। তারপরে যেটা আমরা দেখেছি যে আমরা কিন্তু আরও অন্য সংস্থাদেরকে ইন্সপায়ার করেছিলাম, যেমন সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এগিয়ে এসেছিল গভর্নমেন্টের বাইরে। তারপরে আমরা দেখেছি যে কিছু সংস্থা, ক্রিকেট বোর্ড দেমসেলভস, তারাও কিন্তু এগিয়ে এসেছিল আমাদের মেয়েদেরকে আর একটু ইন্সপায়ার করার জন্য, রিওয়ার্ড করার জন্য। তো সেইগুলো সংগ্রহ করতে আমরা করে নিয়ে কিন্তু ডিস্ট্রিবিউট করে দিয়েছি। ফুল ফেডারেশনের যে প্রমিসটা ছিল, আনফর্চুনেটলি 1 বছরের পরেও ওই প্রমিসটা এখনও ফুলফিল হয় নাই। মেইন একটা ক্যাশ ফ্লো কারণ আমরা দেখেছি যে আমরা যতগুলো ফ্রেন্ডলি ম্যাচ
অ্যান্ড হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ এবং ক্যাম্প বাইরে করেছিলাম, মান উন্নয়ন করেছি খানাতে, মান উন্নয়ন করেছি জার্সিতে, মান উন্নয়ন করেছি ট্রেনিং ফ্যাসিলিটিতে, কন্ট্রাক্ট নাম্বারস বাড়িয়েছি। সে একটা জায়গায় এসে ওই চাঙ্ক অফ ক্যাশটা আমাদের কখনো এক বছরে ছিল না। বাট সেম টাইম যারা কন্ট্রিবিউট করার কথা তারা কন্ট্রিবিউট সবাই কিন্তু করেনি। তো এখন যেটা হবে আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই হোক, মানে আমি নিজেই রেইজ করে হয়তো ব্যক্তিগতভাবে সেই অ্যামাউন্টটা মেয়েদেরকে আমরা দিয়ে দিব, অতি শীঘ্রই দিয়ে দিব। তার মানে এখন আপনি নিজেই দায়িত্ব নিচ্ছেন? আমি একা না, বাট মানে সীমিত আকারে কিছু লোকজন দায়িত্ব নিতে হচ্ছে। আচ্ছা, আপনি মেয়েদের লিগের কথা বললেন। আমরা নাম্বার অফ ক্লাবে দেখলাম যে বাংলাদেশের প্রফেশনাল লিগে 10টা ক্লাব, মেয়েদের লিগে 11টা ক্লাব খেলছে। নাম্বার অফ ক্লাব মেয়েদের বেশি, কিন্তু মান আসলে কেমন? তারপরেও আমরা দেখছি যে কয়েকজন ন্যাশনাল প্লেয়ার এই লিগ বর্জন করছে, পাচ্ছে না, তারা পারিশ্রমিক ঠিক মতো পাচ্ছে না বলে তারা খেলছে না। এবং প্রফেশনাল লিগের একটা ক্লাব বাদ দিলে আর কেউই আসলে মেয়েদের লিগে খেলছে না। এই ডিফারেন্সটা আসলে, এই বৈষম্যটা আসলে কিভাবে ঘোচানো যায়, কিংবা আপনি কি আসলে এটা ভেবেছেন কখনো? না, বৈষম্য দিয়ে শুরু করতে হবে। মানে আমাদের আইডিয়াটা হলো যে কোন জায়গায় বৈষম্য হচ্ছে লক ইন করে দেওয়া, তারপরে বৈষম্যটাকে মানে কমিয়ে আনা। দ্যাটস দ্য হোল পয়েন্ট। এখন প্রথমে হলো যে ছেলেদের সাথে তুলনা করে এখানে অ্যাপল ট্যাপল হচ্ছে না, কারণ ছেলেদের 3-4টা লেয়ার অফ লিগ থাকে। টপ লিগ যেটা বাংলাদেশ ফুটবল লিগ আমরা এখন বলেছি, তারপরে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স লিগ যেটা রেলিগেশন খেয়ে করা যায়, তারপরে মহানগর লিগে 3টা ধাপ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো সেই জায়গায় মানে ছেলে লিগে কিন্তু অনেকগুলি স্ট্রাকচার অলরেডি গড়ে উঠেছে। ডিস্ট্রিক্ট লেভেলেও কিছু কিছু লিগ হচ্ছে, সেখানেও প্লেয়াররা চান্স পাচ্ছে বা খেলার উৎসাহ পাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে একটা লিগ, তো একটা লিগে যত বেশি টিম আনতে পারবো তত বেশি প্লেয়ারকে আমরা মানে এই ইকোসিস্টেমে আমরা আনতে পারবো। পরে যখন লিগের স্ট্রাকচার রেলিগেশন থাকবে, ফার্স্ট সেকেন্ড হতে পারবে, তখন অফকোর্স আমরা ছেলেদের লিগের মতো আমরা একটা ফর্ম্যাট ফলো করতে পারবো। মেয়েদের লিগের আরেকটা জিনিসটা হলো যে মেয়েদের লিগ কিন্তু নামে চলতে পারে, ক্লাবে চলতে পারে, বা যদি প্রফেশনাল কন্ট্রাক্ট না থাকে, কন্ট্রাক্টে যদি প্রফেশনাল মজুরি না পায় বা আর্থিক সুযোগিতা না পায়, তাহলে তো লিগ বলা দরকার না, একটা খেলাধুলা বললেই চলে। তো এবার আমরা চেষ্টা করেছি ইনশিওর করতে যে সবগুলা টিমই যেন একটু ব্যালেন্সভাবে করা হয়, যে কারণে আমরা পুল সিস্টেম করে দিয়েছি। আমরা চেষ্টা করছি দেখতে যে যারা যে কন্ট্রাক্টটা পাবে তারা যেন সেই কন্ট্রাক্টটা অনার থাকে, সেই টাকাই পায় যেন, সেই টাকা যেন পায়। আর তৃতীয় হলো এই লিগটা কিন্তু নাও পার্ট অফ আমাদের ফিফার উইমেন্স ফুটবল স্ট্র্যাটেজি। আমরা কিন্তু এখন এককভাবে কাজটা এখন করতেছি না, আমরা ফিফার একটা ওভারঅল উইমেন্স স্ট্র্যাটেজি বাংলাদেশ নিয়ে আমরা যে কাজটা করতেছি, এই লিগ হলো সেটার স্ট্র্যাটেজি একটা অংশ। এই লিগটাও কিন্তু আমাদের 4 বছর একটা প্ল্যান আছে। এই 4 বছরে কিন্তু উইমেন্স লিগটা ইভলভ করে করে ফার্স্ট সেকেন্ড ডিভিশনে ইভলভ করতে হবে, আরও নাম্বার অফ ক্লাবস বাড়তে হবে, প্রত্যেকটা ক্লাবে লং টার্ম চুক্তি থাকতে হবে, নট 1 মাসের চুক্তি, পুরো সিজনের যে চুক্তিটা হবে, ট্রান্সফারিং সিস্টেম চালু করা হবে। তো সেই জায়গাগুলো যেন চালু করতে পারি, সেই কারণে আমরা অ্যাটলিস্ট কিছু প্রফেশনাল আউটফিটকে আমন্ত্রণ জানিয়েছি। এখন উইমেন্স লিগে যখন বাংলাদেশ আর্মি আছে, বাংলাদেশ পুলিশ আছে, আর নতুন করে রাজশাহী থেকে একটা টিম যুক্ত হয়েছে, আমাদের একটা রানিং ক্লাব ফরাসগঞ্জ, তারাও কিন্তু এখন উইমেন্স টিমটা ওনারা শুরু করেছে। তো প্রফেশনাল মাইন্ডসেট থেকে যদি আমরা টিমগুলোকে আনতে পারি, মানে ওনারশিপ বলেন বা ক্লাব অফিসার বলেন, তাহলে লিগটা চলমান থাকবে। সেটা আপনার স্বপ্ন কিংবা ইচ্ছা, কিন্তু আমি বলছি যে প্রফেশনাল ফুটবল আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম সেই স্ট্রাকচারে কি হয়েছে? বাংলাদেশে 10টা ক্লাব প্রফেশনাল লিগ খেলে, তাদের না আছে মাঠ, না আছে স্টেডিয়াম, না আছে প্র্যাকটিস ফ্যাসিলিটি, না আছে তাদের ইউথ টিম, না আছে তাদের উইমেন্স টিম। সেই জায়গায় আমরা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, আরেকটা মেয়েদের স্ট্রাকচার অন্যভাবে শুরু করছি। মানে এই কনফ্লিক্টটা আসলে দূর হবে কিনা? হ্যাঁ, আমরা করে দিব। আমরা মেয়েদের প্রত্যেকটা ক্লাবের সাথে আমরা মাঠ, মানে ফেডারেশন থেকে আমরা হেল্প করে দিচ্ছি মাঠ খালি মানে লিজ করতে না, মাঠ ইভেন মেনটেন করার জন্য। আমরা ফেডারেশন থেকে অফকোর্স এবারে লিগের জন্য সব খেলা দিচ্ছি কমলাপুর স্টেডিয়ামে, বাট নেক্সট সিজন থেকে ছেলেদের মতো আমরা ডিসেন্ট্রালাইজ করে দিব, ডেডিকেটেড মাঠ, ডেডিকেটেড ফেসিলিটি, যেটা আমি আপনাকে বললাম যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করে আপনি ড্রেসিং রুম তো আপনি বুঝতে হবে যে অলওয়েজ ডিজাইন বাই মেল ডিজাইনার্স। তো ড্রেসিং রুমে যে উমেন সেন্ট্রিক কিছু ডিজাইন করা উচিত ছিল বা এখনও উচিত, সেটা তো আমরা পাচ্ছি না। তো এই ডিটেলসে না গেলে কিন্তু আলটিমেটলি বড় রেজাল্টটা আমরা দেখতে পারবো না। উইমেনদের লিগে ট্রান্সপোর্টেশনের সিস্টেমের আমাদের চিন্তা করতে হবে, কারণ ওই আরেকটা মাঠে গেল যে যার মতো করে বেবি ট্যাক্সি, হোন্ডা, বাস, এগুলো তো হবে না।
বাস সিস্টেম করতে হবে, ট্রান্সপোর্টেশন সিস্টেম করতে হবে, একটা খেলার আগের দিন কোথাও থাকার জায়গা ফেসিলিটিস দিতে হবে। তো সেগুলো সব আমাদের পাইপলাইনে আছে। আপনি বলছিলেন যে ছেলেদের লিগে অনেকগুলো স্তর, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। আপনার প্রায়োরিটিতে ন্যাশনাল টিম ছিল, তারপরের প্রায়োরিটি প্রফেশনাল লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিংবা পায়োনিয়ার লিগ। এটা কি আরও পরের প্রায়োরিটি, যে কারণে আমরা লিগগুলো শুরু হয়েছে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন আমরা দেখেছি, কিন্তু অনেক সীমাবদ্ধতার মধ্যে পায়োনিয়ার লিগ তো শুরুই হয়নি, এমনকি কমিটিটা পর্যন্ত আপনি অ্যাপ্রুভ করেননি এখনো, কেন? আমি অতীতে দেখেছি যে ডাটা এই মানে প্রুফ করে না যে এই লিগগুলো আসলে কিন্তু পাইপলাইনে কোনো প্লেয়ার তৈরি করছে। ডাটা প্রুফ করে না যে এই লিগের স্ট্রাকচারের মাধ্যমে ভালো প্লেয়ার পাথওয়ে খুঁজে পাচ্ছে। একটা দুটা ট্যালেন্টেড প্লেয়ার চলে আসে, তারা এমনি আসতো অমনিও আসতো, বাট আমরা দেখতে চাই যে এই লিগগুলো একটা পাথওয়ে হবে। স্পেশালি পায়োনিয়ার লিগ শুড বি আ পাথওয়ে। পায়োনিয়ার থেকে কেউ ইউনিভার্সিটিতে ভর্তি হবে স্পোর্টস কোটাতে, পায়োনিয়ার লিগ থেকে কেউ মহানগর লিগে ক্লাবে জয়েন করবে, পায়োনিয়ার লিগ থেকে কেউ ডিস্ট্রিক্টে যায় ফুটবল খেলবে। তো আমরা চাচ্ছি আগে স্ট্রাকচারটাকে তৈরি করার জন্য, যেটা গত 1 বছরে আমরা করতে পেরেছি অ্যাটলিস্ট কাগজে কলমে। নেক্সট যখন আপনারা দেখবেন পায়োনিয়ার, যেমন আমরা বয়স ভিত্তিক লিমিট করে দিচ্ছি এখন বিভিন্ন ইয়েতে, বিভিন্ন লিগগুলোতে। আমরা আন্ডার 15 করেছি, আন্ডার 17 করেছি, এখানে কিছু প্রমিসিং প্লেয়ার আমরা পাচ্ছি। কিন্তু এই যে বর্তমান ন্যাশনাল ইয়েটা হলো, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হলো, আমি ভেরি আপফ্রন্ট উইথ ইউ, 64টা ডিস্ট্রিক্টের থেকে টিম খেলেছে। আমরা কিন্তু আনফর্চুনেটলি একটা ইয়াং প্লেয়ারও দেখি নাই যাকে আমাদের স্কাউটস পিক আপ করে নিয়ে আসছে। আচ্ছা, তো এই টেকনিক্যাল সাইডটা তো ভেরি ইম্পর্টেন্ট। খালি খেলা খেললে তো হবে না। মানে সেটা কি প্লেয়ার ছিল না ভালো স্কিলের, নাকি আপনার স্কাউট ছিল না ভালো, কোনটা? যে কোনো একটা হতে পারে, দুটাও হতে পারে। যেটা আমরা 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 দেখবো স্কাউটরা যখন প্লেয়ার দেখে আনবে, নিশ্চয়ই কিছু অ্যাপিল আসবে যে এই প্লেয়ারকে আনেন না, ওই প্লেয়ারকে আমরা আবার রিভিউ করব। বা স্কাউটরা যখন বলবে যে এই ডিস্ট্রিক্টের প্লেয়ার পেয়েছি আর ওই ডিস্ট্রিক্টে পাই নাই, তখন ডিস্ট্রিক্টে কথা বলবো যে কি হলো, ওইখানে কি আমাদের স্কাউটের সমস্যা, ডিস্ট্রিক্টের সমস্যা, আমাদের কি সি লাইসেন্সধারী কোচ ওই ডিস্ট্রিক্টে নাই, নাকি এনাফ খেলা চলতেছে না, অনেক প্রশ্ন আছে, উত্তর আমাদের দিতে হবে। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা যে বলতে চাচ্ছি যে ইটস টাইম যে প্রত্যেকটা খেলার সাথে যেন টপ লিগের একটা কানেকশন থাকে। প্রত্যেকটা খেলার সাথে যেন ন্যাশনাল টিমের একটা পাইপলাইনের একটা কিন্তু আপনি এই স্ট্রাকচার ঠিক করতে গিয়ে একটা বছর যে হারিয়ে গেল, একটা পায়োনিয়ার লিগ হলো না, মানে সেটা কি আপনি মনে করেন যে এটা বড় পিকচারের জন্য একটা ছোট স্যাক্রিফাইস আপনি করলেন? এটা পায়োনিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন সব এমনিও 1.5 বছর আগে বন্ধ হয়ে গেছিল। মানে অনেকগুলা খেলা মিড লিগেও বন্ধ হয়ে গেছে, অনেকগুলা খেলা শুরুই হয় নাই। তো আমরা ফার্স্ট ডিভিশনটা শুরু করেছি, আমরা ওয়েট করতেছিলাম কমলাপুর স্টেডিয়ামটা রেডি হোক, তারপরে আমরা টিমগুলোকে মাঠে নিয়ে আসবো। এখন 18টা টিম খেলতেছে, 18টা টিমে অলমোস্ট 20 বছরের চেয়ে নিচে প্লেয়াররা খেলতেছে। এখান থেকে কিছু প্লেয়াররা এখন বিসিএলে বা টপ লিগে চলে আসবে। তো আমি মনে করি না আমরা কোনো টাইম হারিয়েছি। আমি মনে করি ইনফ্যাক্ট এই টাইমটা দরকার ছিল রিসেট বাটন তৈরি করা, ওই জোড়া তালি দিয়ে না খেলে একটা প্ল্যান আকারে যাওয়া। আমাদের হয়তো কমিটি মেয়াদ 3 বছর আছে, তারপরে আমরা অনেকে থাকবো না বা থাকতে পারবো না, বাট ফুটবল চলমান থাকতে হবে। তো আমরা এরকম কমিটি হতে চাই না যে আগামী কমিটিকে উপরে একটা ব্যাগেজ তৈরি করে দিব। সত্যি কথা বলতে গেলে আমাদের বর্তমান কমিটির কিন্তু 2025-এ খালি 2025 চালাতে হয় নাই, 2025-এ আমাদের কিন্তু বিগত অনেক বছরের ইস্যুসগুলোও মেনটেন করতে হয়েছে। সো যদি আপনার টাইম ফ্রেমটা চিন্তা করে দেখেন, প্যারালেলি কিন্তু 3-4 বছরের কাজ হয়ে গেছে 1 বছরে। সো ইট ওয়াজ নট পসিবল এত কিছু করা। আপনি পায়োনিয়ার লিগ করতে চাচ্ছেন, এখনও কিন্তু এনাফ মাঠ নাই ঢাকা শহরে। তো এখন সিটি কর্পোরেশন মাঠ না দেয়, রাজুক যদি মাঠ না দেয়, আর যে মাঠগুলো দেয় সেগুলো তো খেলা উপযোগী না। এখন এই কথাগুলো কেউ বলতে চায় না, আর বলতে গেলে আমি খারাপ। আমি আপনাকে ওপেনলি বলতে পারি টেলিভিশনে যে মহাখালীতে TNT-র একটা স্টেডিয়াম আছে। কতবার যে রিকোয়েস্ট করলাম যে আপনারা এই মাঠটা আমাদেরকে দেন, আমরা একটা খেলা চালাই, ওনারা মাঠও দিবে না, খেলবেও না। আর বালু থাকে, এখন ওই আগে তো গরু ঘাস খাইতো, এখনও ঘাসও শেষ, তো এখনও গরুও ঘাসাতে পারে না। তো এই রিসোর্সগুলো কেন আমরা নষ্ট করতেছি? এই রিসোর্সগুলো কেন আমরা তার মানে আপনি বিভিন্ন সংস্থার সহযোগিতাটা পেলে আরো সামনে অনেক কিছু করতে পারতেন। বিভিন্ন মাঠ দরকার, মানে যাদের মাঠ আছে আপনারা মাঠগুলি আমাদেরকে প্লিজ দিয়ে দেন। বাট যতক্ষণ না আমরা মাঠ ডেডিকেট করতে পারবো,
মানসম্মান করতে পারবো, এতগুলা খেলা জোড়াতালি দিয়ে খেলা করার মানে হয় না, বিকজ কনসিস্টেন্সি থাকে না, খেলা বন্ধ হয়ে যায়, খেলাতে ব্রেক চলে আসে, অনেকে শুরু করে খুব মানে স্পিরিটেডভাবে, তারপরে শুনবেন কিছুদিন পরে যে ওই ক্লাব ওর প্লেয়ারও নাই ক্লাবে, জি খেলার দিন খ্যাপের মতো প্লেয়ার আসে, তারপরে প্লেয়ার খেলে চলে যায়, পয়সা পাইলেও কি না পাইলেও কি। আরেকটা প্রবলেম হলো যখন আপনি এতগুলো টিম খেলাচ্ছেন, মানে সব খেলা তো আমরা এখন ইন্টারনেটে শো করি, তখন ম্যাচ ফিক্সিং, বেটিং এগুলো চলে আসতেছিল, এগুলো হয়েছে। তো আমরা কেন জেনে শুনে এই প্রবলেমগুলি আনবো? একটু সময় নিই, বাট প্রবলেমগুলোকে সলভ করি। একটার সাথে একটা রিলেটেড, আমি জাস্ট আপনি বলছেন যে খেলাগুলো সব দেখানো হয়, কিন্তু বাংলাদেশের প্রফেশনাল লিগ কেন ব্রডকাস্ট ঠিক মতো হচ্ছে না, মানে এইটা আপনারা অ্যাড্রেস করেছেন? মানে এটা তো একদম বেসিক একটা প্রফেশন। আমরা অ্যাড্রেস করেছি, আমাদের ম্যানেজমেন্ট ব্যর্থতা ছিল, আমরা এখন ব্যর্থতাকে ওভারকাম করছি। আমরা আগামী মানে লেটস সে 2 to 3 উইক্সের ভিতরে ব্রডকাস্টও ঠিক করে দিব। অ্যান্ড ব্রডকাস্টের সাথে আমাদের কিন্তু রেভিনিউ কানেক্টেড, বিকজ ব্রডকাস্ট ছাড়া আমরা কিন্তু রাইটস বিক্রি করতে পারি না, ব্রডকাস্ট ছাড়া আমরা ইন্টারন্যাশনাল রাইটস বিক্রি করতে পারি না। তো বাফুফেরই কিন্তু দরকার ব্রডকাস্ট ঠিক করা, নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, এটা আমাদের বাফুফের ভিতরে ম্যানেজমেন্টের বিশাল একটা ল্যাকিংস ছিল, টু আন্ডারস্ট্যান্ড যে ব্রডকাস্টিং কেন করতে হয়, কিভাবে করতে হয়, টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো শীতকালের ফগি সময় ব্রডকাস্টিংয়ের একটু হেল্প দরকার, বৃষ্টির সময় ব্রডকাস্টিং আর একটু হেল্প দরকার। তো অনেক কিছু ছিল না আন্ডারস্ট্যান্ডিংয়ে, যেটা এখন হতে হবে। বাট অ্যাজ আই সেড, দিনের শেষে তো দায়িত্বটা আমার নিতে হবে, দোষও আমার গাড়ি নিতে হবে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, জাস্ট জানতে চাই যে ন্যাশনাল টিম আসলে খেলা আসলে আমরা দেখি আবার মানুষের জাগরণ তৈরি হয়েছে, এটা নিশ্চয়ই আপনাকে এই সব ভুলগুলোকে দূরে ঠেলে আবার একটু নতুন সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয় কিনা? মানে ন্যাশনাল টিমের খেলায় যখন বাংলাদেশ ফুটবল নিয়ে কথা বলে, ফুটবলের টিকিট চায় আপনার কাছে মানুষ, ন্যাশনাল টিমের খেলা তো এমনি এমনি মানুষ দেখতে আসছে না। ন্যাশনাল টিমে আপনি দেখবেন যে আমরা যেই টেকনিক্যাল পুশটা দিয়েছিলাম 1 বছর আগেও, আমাদের ন্যাশনাল টিমের কিন্তু প্যাস অ্যাকিউরেসি রেট, যদি আমরা ভিডিও অ্যানালিসিস চেক করি, পাস অ্যাকিউরেসি রেট কিন্তু এখন অ্যাবাভ 60%। তো এই যে মিস পাস জায়গাটা থেকে আমরা কিন্তু সরে এসেছি। পজেশন কিন্তু আমাদের প্রত্যেকটা ম্যাচে আবার 50-50, তো অপোনেন্ট টিম হারি বা জিতি, পজেশন অফ দ্য বল কিন্তু আমাদের মোটামুটি প্রায় সমান সমান। ন্যাশনাল টিমের খেলাতে কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমি চেক করে দেখলাম যে মিনিমাম আমাদের শটস অন টার্গেট আর শটস অন গোল কিন্তু অ্যাবাভ 11। তো এই যে একটা অ্যাটাকিং বা কাউন্টার অ্যাটাক মোডে টিম খেলছে, টিম ধরে গুছানো খেলছে, দর্শকরা নিশ্চয়ই মনে করতেছে যে হ্যাঁ, এই টিমের উপরে এখন আস্থা রাখা যায়, ফেথ রাখা যায়, ভালোবাসাটা আর একটু ওপেনলি দেখানো যায়। টিকিট বিক্রি হচ্ছে, দর্শক দেখতে চাচ্ছে, বাট মাত্র 20,000 টিকিট বিক্রি হচ্ছে, অনেক দর্শক দেখতে পাচ্ছে না স্টেডিয়ামে এসে। বড় স্টেডিয়াম কি আমরা পাবো? আমরা শুরুতে টিকিটিংয়ে অনেক ঝামেলা ছিল, সেটা আমরা ওভারকাম করতে হয়েছে। স্টেডিয়াম ইনফ্রাস্ট্রাকচার টপ লাইন ছিল না, কোনো জায়গায় সিট ঠিক নাই, কোনো জায়গায় বাথরুম ঠিক নাই, কোনো জায়গায় ঢুকার ভিতরে প্যাসেজটা এত ন্যারো, এই হাজার হাজার দর্শক যখন একসাথে ঢুকতে চেষ্টা করে, যেটা ওদের দোষ না, ওরা তো টিকিট কিনছে, বাট আমরা তো উল্টো করে ফেলছি। মানে আমাদের এন্ট্রি পাথ ওয়াইড, বাট ফাইনাল এন্ট্রি হলো খুবই ন্যারো। এটা কিন্তু নট গুড ফর ফ্যান ম্যানেজমেন্ট। তাই এখন সময় এসেছে ব্র্যান্ড নিউ একটা স্টেডিয়াম তৈরি করা, একটা দেখে যেন বারে বারে রেপ্লিকেট আমরা করতে পারি। ওকে, মানে সেটা কি আপনারাই করবেন নাকি সরকারের কাছে আপনাদের চাওয়া? সেটা আমরা মনে করি বাংলাদেশ ফেডারেশন ইজ কেপেবল এনাফ টু ডু ইট। সরকার কাছে আমাদের চাওয়া হলো জমিটা। এখন যদি কক্সবাজারে যেরকম 10 বছর লাগছে একটা 15 একর জমি পাওয়ার জন্য, এই গতিতে চললে কিন্তু সরকার আর বিএফএফের ওই প্রত্যাশা জায়গা মিট করতে পারবেন না। তো আমরা আশা করি যে অতি দ্রুত, আমরা 8টা স্টেডিয়াম চেয়েছি গভর্নমেন্টের কাছে, এই 8টা স্টেডিয়াম যদি গভর্নমেন্ট আমাদেরকে আপনাদের দিয়েছে, তো আপনাদেরকেও সরকার বিভিন্ন জেলা এবং কয়েকটা এখনো টেকনিক্যালি দেয় নাই, কারণ এমওইউটা সই হয় নাই। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা দিবে, কিন্তু যখন আমরা স্টেডিয়ামের নিতে যাচ্ছি সেই জায়গাতে, যেমন কমলাপুর স্টেডিয়াম আমি বলি, কমলাপুর স্টেডিয়ামে চুক্তিতে লেখা আছে খালি মাঠ। এখন আপনি যাই দেখবেন যে মাঠ হলো অ্যাস্ট্রোটার্ফ, বাট গ্যালারিতে রং নাই, এই ড্রেসিং রুম ঠিক নাই, কারণ চুক্তি লেখা আছে বিএফএফ খালি মাঠের বরাদ্দ পেয়েছে, নট এই বাকি ইনফ্রাস্ট্রাকচারগুলো। আরেকটা চিঠি দিয়েছিল আমাকে একবার চিটাগং স্টেডিয়াম, যেটা আমরা মনে করেছিলাম উইমেন্স হাব বানাবো, সেখানে যায় দেখি সব দোকান মালিক সমিতি এক হয়ে গেছে। কারণ এখন বিএফএফ গেলে দোকান মালিকদের কি হবে আল্লাহ জানে। এই রিপোর্টটা সরকারের কাছে আছে
যে স্টেডিয়াম মার্কেট যেটাকে বলে, যে মূল্যে তারা বরাদ্দ দিয়েছে সেই মূল্যতে কিন্তু মানে তার চেয়ে অনেক বেশি টাকায় রিলিজ হচ্ছে, কিন্তু সেই জায়গায় কিন্তু সরকারের আনফর্চুনেটলি কোনো দৃষ্টি নাই। কিন্তু ওই খেলার সময় রেভিনিউ শেয়ারিং, ওই স্টেডিয়াম দিলে 15% দিতে হবে, ওই স্টেডিয়াম দিলে 10% দিতে হবে, সেই জায়গাতে কিন্তু অনেক সময় সংস্থাগুলোকে আমরা দেখছি উৎসাহ পেতে। তো এই ডিটেলসগুলোর সাথে আমি কথা বলছি সরকারের সাথে, বিশেষ করে স্পোর্টস মিনিস্ট্রি প্লাস এনএসির সাথে। আমি আশাবাদী যে আমি যখন তুলে ধরছি বাস্তব চিত্রগুলো, ওনারাও এখন বুঝে একটা ভালো সিদ্ধান্ত তারা আসবে অতি শিগগিরই। আচ্ছা, আর নতুন স্টেডিয়ামটা আপনারা অপেক্ষায় রয়েছেন একটা জমি পেলে সেখানে আপনারা করবেন? জমি অথবা যে 8টা স্টেডিয়াম চেয়েছি, ওখান ওই থেকে 8টার ভিতরে যে কোনো একটা যদি আমাদেরকে অ্যালাউ করে, আমরা ওইটাকে ভেঙে আবার রিবিল্ড করতে যাব। ওখানে একটা মডেল স্টেডিয়াম আপনি বানাবেন? 100% নিউ মডেল অ্যান্ড আধুনিক স্টেডিয়াম। বাংলাদেশে যেটা নেই, মানে ইউরোপে আমেরিকাতে আমরা সব জায়গায় দেখি যে স্টেডিয়াম, সেটা ভাবলে আসলে এটার সাথে আসলে মানে আকাশ পাতাল। দ্য স্যাড নিউজ হলো ইন্ডিয়া বাদে, ইন্ডিয়া একটা স্টেডিয়াম বাদে পুরো সাউথ এশিয়াতেও নাই। সো Okay. মানে আমরা সাউথ এশিয়াতেই কিন্তু আনফর্চুনেটলি ফুটবল ইনফ্রাস্ট্রাকচারে খুবই পিছিয়ে যাচ্ছি। সো আমরা চাই বাংলাদেশ শুড বি দ্য লিডার ইন সাউথ এশিয়া, অ্যাটলিস্ট সাফে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার শুড বি মানে এশিয়ান কোয়ালিটি। শেষ প্রশ্ন, আমরা কি ফুটবল পারফরমেন্সেও সাউথ এশিয়ার লিডার হতে চাই, নাকি আমাদের গোল আরো বড়? আমরা 100% এশিয়াতে লিডার হতে চাই। আমরা এশিয়াতে উইমেনরা দেখিয়ে দিয়েছে যে উইমেন্স কম্পিটিশনে আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে খেলতে পারি, যেটা আগে কেউ চিন্তাও করে নাই। আর এখন ছেলেদের স্ট্যান্ডার্ডে আমরা এশিয়ান লেভেলেই খেলবো। আমরা এশিয়ানে টপ মানে আমরা তো এখন মানে সেকেন্ড টিয়ারে খেলি, জি। লেস দেন 25। জি। আমরা এশিয়াতে টপ 25-এ থাকতে হবে অ্যান্ড কনসিস্টেন্সি থাকতে হবে। এখানে কোনো কারণে যে বাংলাদেশ থাকতে পারবে না। বাংলাদেশের যে পপুলেশন, বাংলাদেশের ফ্যান বেস, বাংলাদেশ যে মানে র ট্যালেন্ট, দের ইজ নো রিজন ওয়াই আমরা ওই জায়গায় থাকতে পারবো না। বিশ্বকাপে এখন কিন্তু এশিয়ার থেকে 8টা টিম যায়, জি। আর ওই প্লে অফ ম্যাচ Playoff খেলেন, জি। হিসাব করলে 9টা টিম যেতে পারে। তো আমরা তো মানে হয়তো বিশ্বকাপে এত তাড়াতাড়ি যেতে পারবো না, বাট কাছাকাছি তো থাকা উচিত। প্রত্যেকবারে গ্রুপ স্টেজ আউট হয়ে যায়, এটা তো হতে পারে না। উই হ্যাভ টু বি ইন দ্য স্টেজ। আমাদের সাউথ এশিয়ার গ্রুপে দেখলেন কী হলো, ইন্ডিয়াতে 1 বিলিয়ন মানুষ, বাংলাদেশে 200 মিলিয়ন মানুষ। আমরা মানে 4টা টিমের নিচের 2 টিমে আমরা রয়েছি। সিঙ্গাপুরের জনসংখ্যা কত, 2 মিলিয়ন না কত হবে, আর হংকংয়ের জনসংখ্যা 2 মিলিয়ন না কত হবে, তারা টপ 2 পজিশন নিয়ে রেখেছে। ইট ডাজন্ট মেক সেন্স। মানে দের ইজ নো রিজন ওয়াই বাংলাদেশ অ্যাটলিস্ট উই গ্রুপে বা নেক্সট স্টেজে বেশি বেশি আগাতে পারবে না। সুতরাং আপনি এই স্বপ্নটা দেখেন, এটা কি আপনার এই বাকি 3 বছরই আপনি চান কিছু একটা বাংলাদেশ অ্যাচিভ করুক? 100% আমাদের এখন টার্গেট থাকবে, যদি এশিয়ান গেমসে আমরা খেলতে পারি, তো এশিয়ান গেমসে এর আগেও সেকেন্ড রাউন্ডে উঠেছি, এবারও সেকেন্ড রাউন্ড ক্রস করতে চাই। না থাকলে অলিম্পিক কোয়ালিফায়ার্স আসতেছে, বিকজ আমরা আমাদের 23 টিমের উপরে সবচেয়ে বেশি এখন আশাবাদী। এই 23 টিমটাই আই থিঙ্ক ইজ দ্য টিম অ্যান্ড দ্য ফিউচার নেক্সট ন্যাশনাল টিম। অফ দ্য ন্যাশনাল টিম। সো অলিম্পিক কোয়ালিফায়ার্সটা শুড বি আমাদের এখন একটা স্ট্রং টার্গেট, যে অ্যাটলিস্ট ফাইনাল পর্যায়ে যেতে চাই কোয়ালিফায়ার্সের। ধন্যবাদ আপনাকে। কোনো শেষ কথা বলে দর্শকদের উদ্দেশ্যে আমরা আপনার কথা দিয়ে শেষ করতে চাই। আমি শেষ কথা, আমার যে শুরুর কথা যেটা ছিল, দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি খেলা আজকের চ্যানেল দেখার জন্য না, বাট স্টেডিয়ামে আসার জন্য, বিভিন্ন খেলা টিভিতে এবং ফ্যান জোন থেকে দেখানোর জন্য। আমি দর্শকদেরকে জানাতে চাচ্ছি যে তারা হলো সবচেয়ে বড় কিন্তু পাওয়ার ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য। দর্শকদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্টটাই সবচেয়ে বেশি পাওয়ার। আই হোপ সেটা আপনারা আরও 3টা বছর অ্যাটলিস্ট বজায় রাখবেন। ধন্যবাদ আপনাকে তাবিতুল আমাদের স্টুডিওতে আসার জন্য। ফুটবল নিয়ে এরকম দর্শকদেরকে আসলে প্রেজ কবে শেষ কে করেছিলেন আমি জানি না, বাংলাদেশের ফুটবল ফ্যানদের নিয়ে। আপনারা জানেন যে এই বছরটা 2026 বিশ্বকাপের বছর, এবং বিশ্বকাপ আসলে কিন্তু বাংলাদেশের ফ্যানদের কথা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশ নিজেদের জন্য, নিজের দলের জন্য এরকম গর্জন করুক, গর্জে উঠুক, আমরা সেই প্রত্যাশা করি। আজকের মতো এখানেই শেষ করছি।